প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে কর পরিকল্পনা। আর আমরা আজকে আলোচনা করব তোমাদের সিলেবাসের 6 নাম্বার অধ্যায় নিয়ে, অর্থাৎ প্রান্তিক কর হারের গুরুত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতেই দেখে নিব আমাদের আজকের আলোচনার বিষয়গুলো কি কি। আমরা আজকে দেখব প্রান্তিক কর হার কি, প্রান্তিক কর হার কীভাবে নির্ণয় করতে হয়, প্রান্তিক কর কি, গড় কর হার কি, কার্যকরী কর হার কি, কর পরিকল্পনার প্রতিলোমতা বা উল্টানো কি। এরপরে দেখব আমরা কর পরিকল্পনার অভিযোজ্যতা কি। মোটামুটি এই হচ্ছে আজকে আমাদের আলোচনায় থাকবে। চলো তাহলে আমরা শুরু করতে পারি। শুরুতেই প্রান্তিক কর কি। প্রান্তিক কর হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি 1 টাকা মোট আয় বৃদ্ধিতে অতিরিক্ত যে পরিমাণের কর বৃদ্ধি পায় তাই হচ্ছে প্রান্তিক কর। অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানের 1 টাকা যদি ইনকাম বেড়ে যায়, তাহলে ওই 1 টাকা ইনকামের উপরে কত পরিমাণ তাকে ট্যাক্স দিতে হচ্ছে, ওই বৃদ্ধিটাই হচ্ছে তার প্রান্তিক কর। এরপরে আসো প্রান্তিক কর হার। প্রান্তিক কর হার কি? এটা হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতি 1 টাকা অতিরিক্ত করযোগ্য আয়ের উপর, অর্থাৎ তার অতিরিক্ত 1 টাকা যদি ইনকাম বেড়ে যায়, তাহলে বর্তমান বিলম্বিত করকে কত টাকা সে কর প্রদান করবে অতিরিক্ত, তাই করযোগ্য আয় দিয়ে ভাগ করলে প্রান্তিক কর হার নির্ণয় করা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতি 1 টাকা অতিরিক্ত করযোগ্য আয়ের উপর প্রদেয় বর্তমান ও বিলম্বিত করকে অতিরিক্ত করযোগ্য আয় দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে যে হারটা পাবো সেই হারটাই হচ্ছে প্রান্তিক কর হার। প্রান্তিক কর হার কেমন হবে সেটা সাধারণত কর আইনের উপর নির্ভর করবে। তাহলে প্রান্তিক কর হার কীভাবে নির্ণয় করতে হয় আমরা একটু সূত্রটা দেখে নেব। প্রান্তিক কর হারের সূত্র হচ্ছে, উপরে থাকবে হচ্ছে তোমার এডিশনাল ট্যাক্স আর নিচে হচ্ছে এডিশনাল ইনকাম ইন্টু 100। এই হচ্ছে আমাদের প্রান্তিক কর হার নির্ণয়ের সূত্র। এখন আমরা দেখব গড় কর হার কি। গড় কর হার হচ্ছে বর্তমান ও বিলম্বিত মোট করের, বর্তমান এবং বিলম্বিত অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যতের মোট করের বর্তমান মূল্যকে মোট করযোগ্য আয়ের বর্তমান মূল্য দিয়ে ভাগ করলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে গড় করের হার। এটি নির্ভর করে করযোগ্য আয় এবং কর দায়ের উপর। চলো আমরা সূত্রটা দেখে নিই কীভাবে গড় করের হার বের করতে হয়। সূত্র হচ্ছে, উপরে থাকবে হচ্ছে টোটাল ট্যাক্স লায়াবিলিটি আর নিচে থাকবে হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকাম। এটাকে আমরা 100 দিয়ে গুণ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে অ্যাভারেজ ট্যাক্স রেট অথবা গড় করের হার। এখন আমরা দেখব কার্যকর কর হার কি। কার্যকর কর হচ্ছে বর্তমান কর দায় এবং ভবিষ্যতে প্রদেয় করের যোগফলকে কর পূর্ব নিট আয় দ্বারা ভাগ করলে যে মান পাবো সেটা হচ্ছে কার্যকর কর হার। আমরা অন্যভাবে বলতে পারি, সেটা অন্যভাবে বলতে গেলে বর্তমানে পরিশোধিত করকে কর পূর্ব নিট আয় দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে কার্যকর কর হার। আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রান্তিক কর কি, প্রান্তিক করের হার কি, গড় করের হার কি এবং কার্যকরী করের হার কি। আমরা একটা ম্যাথ দেখবো, তাহলে জিনিসগুলো আরো অনেক অংশে ক্লিয়ার হবে তোমাদের। তাহলে ম্যাথটা শুরু করি। উদাহরণ 1, XYZ Limited provides the following information.
নিচে ইনফরমেশনগুলো আমাদেরকে দেওয়া আছে। কী কী ইনফরমেশন আমরা একটু দেখে নিব। XYZ লিমিটেড শুরুতে দেওয়া আছে সেলস হচ্ছে আমার 1,20,000। কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 60,000, 60,000। অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে 7,000। ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া আছে তাও 7,000। এরপর আমাকে বলা হচ্ছে আমার ইনকাম যখন 0 থেকে 20,000 হবে তখন আমার ট্যাক্সের হার হচ্ছে 20%। 20,000 এক থেকে পরবর্তী 50,000 পর্যন্ত আমার ট্যাক্সের হার হচ্ছে 35%। আর 50,000-এর উপরে যখন চলে যাবে ইনকাম তখন সেটার উপরে হচ্ছে 40%। এই হচ্ছে আমার ট্যাক্সের হার। এখান থেকে আমাদের কি বের করতে বলছে আমরা একটু দেখে নিই। রিকোয়ারমেন্ট হচ্ছে ক্যালকুলেট ট্যাক্সেবল ইনকাম। এখান থেকে ট্যাক্সেবল ইনকাম বের করতে বলছে। প্রথমে 2 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে ক্যালকুলেট করো টোটাল ট্যাক্স লাইবিলিটি। এরপর 3 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাভারেজ ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে এবং 4 নম্বর হচ্ছে মার্জিনাল ট্যাক্সটা বের করতে হবে। তাহলে চলো আমরা সমাধানটা শুরু করি। শুরুতে হচ্ছে ক্যালকুলেট ট্যাক্সেবল ইনকাম। আমাদেরকে প্রথমে ট্যাক্সেবল ইনকাম বের করতে হবে। তাহলে আমরা তো অবশ্যই জানি ইনকাম ট্যাক্স কীভাবে করতে হয়, ইনকাম স্টেটমেন্ট কীভাবে করতে হয়। সেখান থেকে আমরা ট্যাক্সেবল ইনকাম বের করব। শুরুতে ইনকাম স্টেটমেন্ট প্রথমে থাকবে হচ্ছে সেল 1,20,000 বসিয়ে দিলাম আমরা। এখান থেকে বাদ যাবে লেস কস্ট অফ গুডস সোল্ড 60,000। সেটা বাদ দেওয়ার পর যেটা আসবে সেটা হচ্ছে আমার গ্রস প্রফিট। তাহলে আমার 1,20,000 থেকে 60,000 বাদ দেওয়ার পর যেটা থাকবে আরও 60,000 সেটা হচ্ছে গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিব। প্রথমে অপারেটিং এক্সপেন্স আমাদের অঙ্কে বলা আছে 7,000 টাকা। তাহলে এখানে 7,000 টাকা বসিয়ে দিলাম। এরপরে বাদ দিব হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট হচ্ছে 7,000। তাহলে ইন্টারেস্টটা বাদ দিয়ে ফেললাম 7,000। তাহলে টোটাল থাকে হচ্ছে আমার 46,000। এটা হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকাম, অর্থাৎ এই টাকার উপরে আমি ট্যাক্স দিতে হবে। তাহলে আমার ট্যাক্সেবল ইনকাম পেয়ে গেছি। রিকোয়ারমেন্ট 1 আমার কমপ্লিট। আমি এখন যাব হচ্ছে রিকোয়ারমেন্ট 2-তে। 2 হচ্ছে টোটাল ট্যাক্স লাইবিলিটি বের করতে বলছে। আমার ট্যাক্সেবল ইনকাম আছে, ইনকামের উপর কত পার্সেন্ট ট্যাক্স আমি অ্যাপ্লাই করতে পারবো সেটা এখানে বলা আছে। তাহলে এখানে বলা হচ্ছে প্রথম 0 থেকে 20,000-এর জন্য আমার ট্যাক্সের হার হচ্ছে 30,000। তাহলে প্রথম 20,000-এর জন্য আমার ট্যাক্সের আমি বসিয়ে দিলাম 20,000। এই পরে বলছে পরবর্তী 50,000 পর্যন্ত 35%। তাহলে দেখো 46 আমার ইনকাম হচ্ছে 46। এখান থেকে 20 বাদ দিব আমি। 20 বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা 50-এর নিচে, ওই কারণে তার আমার করের হচ্ছে এটার উপরে করের হার হচ্ছে 35%। তাহলে দেখা প্রথম 20 হচ্ছে 30, এর পরবর্তী হচ্ছে অ্যামাউন্টের জন্য 35। টোটাল হচ্ছে আমার ট্যাক্স হচ্ছে 15,100, 15,100। এই হচ্ছে আমার ট্যাক্স লাইবিলিটি। তাহলে দেখো আমরা রিকোয়ারমেন্ট 1 করে বলছি ট্যাক্সেবল ইনকাম, এরপর রিকোয়ারমেন্ট 2 করে বলছি ট্যাক্স লাইবিলিটি। এরপর আমাদের পরবর্তী রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাভারেজ ট্যাক্স। আমরা অ্যাভারেজ ট্যাক্সের সূত্র আগে দেখছি, হচ্ছে গড় করের হার। অ্যাভারেজ ট্যাক্সের সূত্র এই যে সূত্র, এই সূত্রের জাস্ট মানগুলো বসিয়ে দিব আমরা। প্রথমে সূত্রটা বসালাম, ক্যালকুলেশন অফ অ্যাভারেজ ট্যাক্স সূত্রটা নিয়ে আসলাম, এখানে বসালাম। উপর হচ্ছে আমার টোটাল ট্যাক্স লাইবিলিটি আমরা বের করছি 15,100 বসিয়ে দিলাম এখানে। এরপর হচ্ছে আমার ট্যাক্সেবল ইনকাম ছিল হচ্ছে 46,000 বসিয়ে দিলাম ইন্টু 100। তাহলে আমি অ্যাভারেজ ট্যাক্স পাচ্ছি হচ্ছে 32.83%। তাহলে আমার 3 নাম্বার রিকোয়ারমেন্টও শেষ। 4 নাম্বার বলছে মার্জিনাল ট্যাক্স বের করো, মার্জিনাল ট্যাক্স রেট। তাহলে আসলে আমরা মার্জিনাল ট্যাক্স রেটটা বের করি। সূত্র আমি আগেই বলছি, এই হচ্ছে আমাদের সূত্র মার্জিনাল ট্যাক্স রেটের প্রান্তিক করের হার। এই সূত্রটা আমরা নিয়ে আসবো, এখানে বসালাম। উপরে আমার থাকবে হচ্ছে এডিশনাল ট্যাক্স আর নিচে হচ্ছে এডিশনাল ইনকাম ইন্টু 100। দেখো আমার ইনকাম হচ্ছে প্রথম 20,000 পর্যন্ত 30%। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল মোটামুটি মিনিমাম লেভেল। এর উপরে যখন আমার 1 টাকা ইনকাম বাড়বে তার উপর আমার কত টাকা ট্যাক্স বৃদ্ধি পাচ্ছে বা দিতে হচ্ছে, সেটাই হচ্ছে আমার মার্জিনাল ট্যাক্স। তাহলে আমরা দেখি আমার এডিশনাল ট্যাক্স হচ্ছে 15,000। দেখো আমার টোটাল ট্যাক্স হচ্ছে 15,100। আমি 15,100 বসালাম। এরপর এখান থেকে আমি বিয়োগ দিব হচ্ছে প্রথম 20,000 পর্যন্ত আমার ট্যাক্স কত দিতে হচ্ছে। এটা
প্রথম 30% আসবে হচ্ছে আমার 6,000, তাহলে 15,000 থেকে 6,000 বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমার এডিশনাল ট্যাক্স। এডিশনাল ইনকাম হচ্ছে আমার টোটাল ইনকাম হচ্ছে 46,000। এখান থেকে আমার প্রথম যে ইনকামটা 20,000 সেটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার এডিশনাল ইনকাম। এটাকে আমি 100 দিয়ে গুণ করবো, যেটা পাবো সেটা হচ্ছে 35%। এটা হচ্ছে মার্জিনাল ট্যাক্স রেট। এই মোটামুটি ম্যাথের সলিউশন আমার। এই অধ্যায়ে যতগুলো ম্যাথ সবগুলো ম্যাথ একই স্টাইলে, আসলে তোমরা সবগুলো ম্যাথ পারবা এটা বুঝে থাকলে। আসলে আমরা পরবর্তী টপিক্সে চলে যাই। আমাদের পরবর্তী টপিক্স হচ্ছে স্থানীয়, রাষ্ট্রীয় ও বৈদেশিক কর কি। স্থানীয় কর, রাষ্ট্রীয় কর এবং বৈদেশিক কর। স্থানীয় কর হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত কর। স্থানীয় কর্তৃপক্ষ, যেমন আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশ হচ্ছে আমার একটা দেশ, সেখানে কেন্দ্রীয় সরকার থাকবে। এরপরে স্থানীয় সরকার যদি আমি চিন্তা করি, মনে করো চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন যে সমস্ত করগুলো আরোপ করে জনগণের উপর, সেগুলো হচ্ছে স্থানীয় কর। অন্যদিকে কেন্দ্রীয় সরকার যেই করগুলো আরোপ করে সেটাই হচ্ছে রাষ্ট্রীয় কর। তাহলে রাষ্ট্রীয় করটা হচ্ছে কি কেন্দ্রীয় সরকার কর্তৃক আরোপিত কর। এই হচ্ছে আমার স্থানীয় কর এবং রাষ্ট্রীয় করের পার্থক্য। এরপর আমরা দেখব হচ্ছে বৈদেশিক কর কি। বৈদেশিক কর হচ্ছে বহুজাতিক কোম্পানির বৈদেশিক কার্যক্রমের উপর আরোপিত কর। অর্থাৎ আমার একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যেটা বাংলাদেশ ভিন্ন অন্য দেশেও পণ্য সাপ্লাই দেয় বা ব্যবসা করে, তাদের বৈদেশিক কার্যক্রমের উপর যে করগুলো আরোপ করা হবে সেটা হচ্ছে বৈদেশিক কর। এরপরে আসে আমরা পরবর্তী টপিকে চলে যাই, সেটা হচ্ছে কর পরিকল্পনার প্রতিলোমতা বা উল্টানো বা রিভার্সেবিলিটি। এটা কি জিনিস? এটা হচ্ছে অপ্রত্যাশিত কর হার বা কর আইনের পরিবর্তনের ফলে বর্তমান চুক্তিটি যদি অদক্ষ হয়ে যায়, অর্থাৎ আমি কোথাও কোনো একটা কর সঞ্চয়নে বিনিয়োগ করছি, কিন্তু আমি বিনিয়োগ করার সময় যেমন কর হার ছিল, কিছুদিন পরে দেখা গেলো কর হার চেঞ্জ হয়ে গেল, বা কোনো একটা আইন চেঞ্জের কারণে আমি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি, তখন আমার এই কর সঞ্চয় যানটা আর দক্ষ থাকে না, অদক্ষ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, সেটা যদি আমি ওই সঞ্চয়ন যান থেকে যদি আমি বিনিয়োগটা বাতিল করতে পারি বা পরিত্যাগ করতে পারি, সেটাই হচ্ছে কর পরিকল্পনার প্রতিলোমতা বা উল্টানো। এটি হচ্ছে কর পরিকল্পনার প্রতিলোমতা বা, এটাকে যদি আমরা অন্যভাবে বলি, কর সম্পর্কিত দৈব ঘটনার ফলে বিনিয়োগ চুক্তির পরিত্যাজ্যতা বা বাতিলযোগ্যতা। এটি হচ্ছে কর পরিকল্পনার প্রতিলোমতা বা উল্টানো। আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, সেটা দেখো। আমি এখানে দুইটা উদাহরণ দিয়েছি। 1 নম্বর উদাহরণ, অনেক পৌর বন্ডে এমন সত্য জুড়ে দেয় যে যদি কর কর্তৃপক্ষ উক্ত বন্ডকে করযোগ্য বিবেচনা করে, তবে বিনিয়োগকারীকে উক্ত অর্থ ফেরত দেওয়া হয়। অর্থাৎ আমি কোনো একটা পৌর বন্ডে বিনিয়োগ করছি, এক ধরনের শর্ত মেনে আমি বিনিয়োগ করছি, কিন্তু দেখা গেল কিছুদিন পরে কর কর্তৃপক্ষ এমন কিছু আইন প্রয়োগ করছে এখানে কন্ট্রোল করার জন্য এটাকে, তখন আমার বিনিয়োগটা অদক্ষ হয়ে গেল। অর্থাৎ আমার এখান থেকে বিনিয়োগটা তুলে নিতে হবে। তখন বিনিয়োগকারীকে ওই অর্থটা ফেরত দেওয়া হবে, এই ধরনের তারা শর্ত জুড়ে দেয়। তার মানে আমি আমার বিনিয়োগটা তুলে ফেলতে পারবো ইজিলি। সেটা হচ্ছে কর পরিকল্পনার প্রতিলোমতা। এরপর আরেকটা উদাহরণ দেখবো আমরা। অনেক ব্যবসা পরিশুদ্ধ অগ্রাধিকার স্টক ইস্যু করার সময় তারা এমন কিছু শর্ত জুড়ে দেয় যে যদি গৃহীত লভ্যাংশের উপর কর কর্তনে অক্ষম হয়, অর্থাৎ গৃহীত লভ্যাংশের উপর অগ্রাধিকার স্টকের উপর যদি সরকার কর বসিয়ে দেয়, তবে ইস্যুয়ার তাৎক্ষণিক আয় বাড়িয়ে দিবেন।
অর্থাৎ যারা অগ্রাধিকার স্টক ইস্যু করছে তারা তাৎক্ষণিক আয় বাড়িয়ে দেবে। দ্যাট মিনস আমার যে ক্ষতিটা হচ্ছে ট্যাক্সের কারণে তারা সেটা কোনোভাবে আমাকে রিকভার করে দেবে। এই হচ্ছে ট্যাক্স পরিকল্পনার প্রতিলোমতা বা উল্টানো। অর্থাৎ আমি কোথাও বিনিয়োগ করছি, সেটা আমার দক্ষ বিনিয়োগ ছিল, কিন্তু কোনো কারণে কর আইনের কারণে আমার বিনিয়োগটা অদক্ষ হয়ে গেল। তখন আমি বিনিয়োগের চুক্তিটা বাতিল করব, আগের অবস্থায় ফিরে আসবো। সেটাই হচ্ছে কর পরিকল্পনার প্রতিলোমতা বা উল্টানো। এবার আসলে আমরা দেখব হচ্ছে কর পরিকল্পনার অভিযোজ্যতা বা অ্যাডাপ্টিবিলিটি। এটা হচ্ছে অপ্রত্যাশিত পরিবর্তনের ফলে ভুল মক্কেলি সংক্রান্ত ব্যয়, যেমন কর ব্যয় বা অকর ব্যয় হ্রাস করা, যেখানে প্রতিলোমতা বা উল্টানো প্রায় অসম্ভব। অর্থাৎ আমি একটা কর সঞ্চয়নে বিনিয়োগ করছি, তখন কর আইন ছিল একরকম, হঠাৎ করে কর আইন পরিবর্তনের ফলে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তখন আমি কি করব? তখন আমি চাইলে আমার বিনিয়োগটা তুলে ফেলতে পারবো না। অর্থাৎ আমরা কর পরিকল্পনার প্রতিলোমতায় দেখেছি আমি বিনিয়োগটা তুলে ফেলতে পারবো, কিন্তু এখানে আমি বিনিয়োগটা তুলতে পারবো না। তখন আমাকে ইনকাম বাড়াতে হবে। কীভাবে বাড়াবো সেটা? ইনকাম বাড়ানো সম্ভব না, আমাকে অবশ্যই করতে হবে অকর ব্যয়গুলো হ্রাস করতে হবে। হ্রাস করে আমাকে ইনকামটা একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে কর পরিকল্পনার অভিযোজ্যতা। অর্থাৎ অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে আমার ব্যয় হ্রাস করতে হবে, যেখানে আমি চাইলেই আমার বিনিয়োগ তুলে নিতে পারবো না। সেটাই হচ্ছে কর পরিকল্পনার অভিযোজ্যতা। আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রে 1986 সালে কর আইনে অংশীদারি ব্যবসাকে কর সুবিধাপ্রাপ্ত ঘোষণা করা হয়। অর্থাৎ 1986 সালের আগ পর্যন্ত অংশীদারি ব্যবসাকে কর সুবিধা দেওয়া হতো না, তাদের ট্যাক্সের হার বেশি ছিল। কিন্তু 1986 সালের পরে ট্যাক্স হারটা কমে গেল। দেখো এখন কি হবে, তখন অনেকেই অংশীদারি ব্যবসায় রূপান্তরিত হতে চেয়েছিল। অর্থাৎ বিভিন্ন ধরনের এক মালিকানা ফার্মগুলো তারা চাচ্ছিল অংশীদারি ব্যবসায় চলে যেতে, কিন্তু তারা হিসাব করে দেখলো অংশীদারি ব্যবসায় রূপান্তরিত হতে যে খরচ হবে তা হতে কর সুবিধা কম। অর্থাৎ তারা এক মালিকানায় যে ট্যাক্স দেয় গভর্নমেন্টকে, এবং অংশীদারি হলে যে ট্যাক্স দিবে, কিন্তু অংশীদারি হতে যে খরচটা, অর্থাৎ ট্যাক্সের যে কম, যতটুকু কম দিবে ট্যাক্স রেট, এবং অংশীদারি ফার্ম কনভার্ট করতে, মাইগ্রেট করতে যে খরচ হবে ওটার চেয়ে সুবিধা, কর সুবিধা আমার কম। তখন কি করবে? তখন বিদ্যমান ব্যবসায়ে কর, অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ে কর ব্যয় বা অকর ব্যয় কমানো ছাড়া আর কিছুই করার থাকে না। তখন অবশ্যই তাকে বিদ্যমান ব্যবসায়ের করটা, দেখো এই অবস্থায় কর্মী বা সরবরাহকারীদেরকে কর কর্তনযোগ্য রূপে পরিশোধের মাধ্যমে দায় কমাতে হবে। অর্থাৎ তাদেরকে এমনভাবে টাকা দিব আমি কর্মীদেরকে বা সরবরাহকারীদেরকে, যাতে আমার কর দায় কমে আসে। সেটা কীভাবে সম্ভব? যেমন আমি লভ্যাংশ প্রদান করতে পারি আমার কর্মীদেরকে, এতে করে আমার কর দায়টা কমে আসবে। এই হচ্ছে আমাদের কর পরিকল্পনার অভিযোজ্যতা। আজকে এতটুকুই। সবাই মনোযোগ দিয়ে শুনেছ, সে কারণে ধন্যবাদ। যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা, আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।